হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দেবজিৎ স্যার আবারও তোমাদের সামনে চলে এসেছি টার্গেট 89 এর যে সাজেশন, সেই সাজেশন নিয়ে। অর্থাৎ বলতে পারো এক প্রকার ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় প্রথম সামেটিভ পরীক্ষায় এসে থাকে বা আসতে পারে, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমি আবারও চলে এসেছি। তবে এই প্রশ্নটা আলোচনা করার আগে আমি তোমাদের প্রশ্নের প্যাটার্নটা একটু জানাতে চাই। তোমাদের যে টোটাল টপিকগুলো আছে তার মধ্যে এর আগে পর্যন্ত আমার 2024-এর পর্যন্ত 15 নাম্বারের এক্সাম হতো। এই 15 নাম্বার অনুসারে যেগুলো আছে, গদ্য থেকে 4, কবিতা থেকে 4, ব্যাকরণ থেকে 5 এবং সহায়ক পাঠ থেকে তোমাদের 2 নাম্বারের প্রশ্ন আসতো। তবে সেটাও আবার এসএ কিউ কোশ্চেন আসতো। কিন্তু কথাটা হলো, এবছর যেটা শোনা যাচ্ছে সেখানে হলো তোমাদের এই প্রশ্নের প্যাটার্নটা, অর্থাৎ 15 নম্বরের পরীক্ষার জায়গায় 30 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। তোমরা হয়তো অলরেডি জেনে গিয়েছো তোমাদের পরীক্ষা, প্রথম সামেটিভ পরীক্ষা 15 নাম্বারের পরিবর্তে 30 নাম্বারের হবে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রশ্নের প্যাটার্ন কি হবে এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি, অনেক স্কুলেও এখনো পৌঁছায়নি। তবে মোটামুটি এটুকু ধারণা করা যাচ্ছে যে প্রশ্নগুলো যেভাবে প্যাটার্ন ওয়াইজ এসেছিল তারই ডবল হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু বড় প্রশ্ন আসার একটা খুবই সম্ভাবনা আছে। প্রত্যেকটা সাবজেক্টে, শুধু বাংলা নয়, বাংলা ছাড়াও আর অন্যান্য প্রায় প্রতি সাবজেক্টেই কিন্তু তোমাদের কি না এই বড় প্রশ্ন মানে 5 নাম্বারের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু হয়ে গিয়েছে। যদি 30 নাম্বারের প্রশ্ন হয়, এখনো পর্যন্ত কিন্তু সেটাই শোনা যাচ্ছে যে তোমাদের 30 নাম্বারের প্রশ্ন হবে প্রথম সামেটিভ এক্সামে। তো আমরা এবারে যে টপিকগুলো আছে আমাদের টেক্সটের, সেই টেক্সট বা ব্যাকরণের সেই টপিকগুলো রিলেটেড কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট, কি ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা একটু জেনে নেব। তোমরা পারলে তোমাদের এই ভিডিওটা দেখার সময় তোমরা পজ করে করে তুলে নিতে পারো খাতাতে, অথবা স্ক্রিনশট করে নিতে পারো, যেখানে তোমরা পরবর্তীকালে তোমাদের যে কোনো সময় সুযোগ বুঝে তোমরা কি করতে পারো, ভিডিওর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেটা তুলে নিতে পারো। তবে একটা কথা বলবো, সবচেয়ে ভালো হবে ভিডিওটা পজ করে করে তুলে নেওয়া, কারণ এখানে ইম্পর্টেন্ট কোনটা বা ইম্পর্টেন্ট কোনটা, সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা, সেটা আমি বলে দিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের দাগ দিতে আরো ভালো হবে, মানে এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তারপরেও আরো কিছু ইম্পর্টেন্ট, যে একেবারে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বহুবার এসেছে, সেই প্রশ্নগুলোর পার্টগুলোও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব। তো সেই জন্য চলো, পাশে খাতা রাখবে, পেন্সিল রাখবে, পেন রাখবে, কিছু আমরা অনুশীলন দাগ নিয়ে নেব, কিছুটা আমরা খাতায় লিখে নেব। পারলে তোমরা পজ করে করে লিখো, বা আমি যেটা আবারও বললাম স্ক্রিনশট করে নিতে পারো। তো চলো, ফার্স্ট টপিক ভর দুপুরে। একটা দুপুরবেলার চিত্র এখানে আলোচনা করা হয়েছে, যেখানে আমরা বিভিন্ন রকম ভাবে প্রকৃতির যে ছবি দুপুরবেলাকার, সেই ছবিটা আমরা পেয়ে থাকি। তো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে প্রাথমিকভাবে, সেটা হলো গিয়ে কি না, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, কবির এই ভাবনার কারণ কি? ওই যে পথিক জনের ছাতা, এই এই ও বলতে কাকে বলা হচ্ছে? ও যে পথিক জনের ছাতা, ও বলতে কার কথা? সে অশ্বত্থ গাছকে বলা হয়েছে। তাৎপর্য বিশ্লেষণ করা বড় প্রশ্ন আসবে। মানুষ ছাড়া আর কার ঘুমের কথা কবিতায় আছে? এটা শর্ট প্রশ্ন আসতে পারে। সে কোথায় ঘুমোচ্ছে? মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, তাৎপর্য বিশ্লেষণ করে। এই দুটো প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই দুটো প্রশ্ন অনেকবার এসেছে। ভর দুপুরে কবিতায় নদীর ধারের যে দৃশ্য, অর্থাৎ ওই যে খোল ভরা নৌকোর, একটা বড় নৌকাতে খোল ভরে কি আছে না, ওই যে ধানের আটি বোঝাই করা আছে, সেই চিত্রটা এখানে তুলে ধরতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে অলস দুপুরের যে চিত্র কবি তুলে ধরেছেন, সেটা একটু আলোচনা করতে হবে। এর পরবর্তীকালে আরো যে শর্ট প্রশ্নগুলো আছে আমাদের, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? ভি 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 আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা বহুবার এসেছে। প্রায় বলতে পারো এই প্রশ্নটা প্রায় বেশিরভাগ স্কুলেই কিন্তু দেবে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যের নাম লেখো। এরকম যে কোনো কবি বা যে কোনো সাহিত্যিকের ক্ষেত্রে দিতে পারে। তার আসল নাম কি, তার আসল কাব্যের নাম কি, তার কয়েকটা গল্পের নাম বলো, তার কয়েকটা উপন্যাসের নাম বলো, তার সৃষ্টি চরিত্রের নাম বলো, ইত্যাদি কিন্তু এরকম দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমরা কবি পরিচিতিটা একটু দেখে রেখো ভালো করে। নদীর ধারে কোন দৃশ্য ফুটে উঠেছে, একটু আগেই বললাম, ওই একই বিষয়। কোথাও কেউ কোথাও নেই, বাতাস উড়ায় মিহিন সাদা ধুলো। অনেক সময় মিহিন কথাটির অর্থ আসে, মিহিন কথার অর্থ কি? মিহিন কথার অর্থ কি? এটা কিন্তু আবার শর্ট প্রশ্ন আলাদা করে আসে।
বিশ্বভুবন কথা বলছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে। এখানে বিশ্বভুবন কথাটির অর্থ কি? সেম একই রকম। বিশ্বভুবন কথার অর্থ কি? কথার অর্থ কি? কিসের খোলের মধ্যে বোঝাই করা আছে? কিসের খোলের মধ্যে কি বোঝায়? নৌকোর খোলের মধ্যে খড়ের আঁটি বোঝাই করা আছে। এটা উত্তরটা ভালো করে মনে রেখো। লোকগুলো কখন কোথায় ঘুমাচ্ছে? ঘরের মধ্যে। এমন ঘুমের কারণ কি? অবশ্যই দুপুরের বিষয়টা তুলে ধরতে হবে। রাখাল কোথায় শুয়ে আছে? গাছের তলায় শুয়ে আছে। গরু বাছুর কোথায় কিভাবে আছে? গরু বাছুরগুলো কি করছে? না মাঠে চড়ছে। এটা আলাদা আলাদাভাবে দুটো প্রশ্ন কিন্তু দিতে পারে তোমাদের। এগুলো ছিল হচ্ছে কি মেন পার্ট হিসাবে, ওইখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। তোমার অনুশীলনীর প্রশ্নের বাইরেও কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে কবিতা বা গল্প নির্ভর করে। এরপরে যে সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্টগুলো হলো গিয়ে কি না লং প্রশ্ন, যেগুলো বললাম ওই লং প্রশ্নগুলো একটু তোমাদের দেখে নিতে হবে। তোমাদের জন্য একটি বিশেষ খবর, সেটা হলো টার্গেট 89, এটি আইআইটি খড়গপুর স্বীকৃত এডুকেশন সংস্থা। এখানে আমরা 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সমস্ত বিষয়গুলো তোমাদের পড়িয়ে থাকি, সেটা মর্নিং বা ইভিনিং ব্যাচ হতে পারে। এখানে তোমাদের যে সকল বন্ধুরা ক্লাস করছে তাদের সম্পর্কে তাদের ফিডব্যাক গুলো দেখে নিতে পারো। তোমরা এখানে কি কি পাবে সেটা হচ্ছে লাইভ ক্লাস পাচ্ছ, প্রতি অধ্যায় শেষে পরীক্ষা পাচ্ছ, লাইভ ক্লাসের পর রেকর্ডিং পাচ্ছ, এবং সেখানে স্টাডি মেটেরিয়াল, কোশ্চেন অ্যান্সার এবং আরো অনেক কিছু। তো তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই ইমিডিয়েটলি খুব শীঘ্রই যোগাযোগ করো, কারণ অলরেডি তোমাদের ক্লাস চলছে। প্রথম সামেটিভ, দ্বিতীয় সামেটিভ, তৃতীয় সামেটিভ বা সম্পূর্ণ ইয়ারলি তোমরা যে কোনো প্যাকেজে তোমরা আমাদের সঙ্গে এনরোল করতে পারো। তো চলো নেক্সটে আসি আমরা। এরপরে যেটা আছে আমাদের সেটা শঙ্কর সেনাপতি বা সেনাপতি শঙ্কর। আমাদের পুরনো বইগুলোতে সেনাপতি শঙ্কর আছে, নতুন যে এডিশন বুকগুলো আছে সেগুলোতে আমরা শঙ্কর সেনাপতি পাই। তো এখানে যেটা পাবো, এখানে অনেকগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, কারণ একটা গল্প যেহেতু অনেকগুলো গল্পের ভেতর থেকে বড় বড় প্রশ্ন থাকে, সেই জন্য স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়, এখানে জানালা থেকে কি কি দেখা যায় এটা অনেকবার এসছে। এটা একটা এমু পাখি ছাড়া উড়তে পারে না, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বহুবার দিয়েছে। ভেরি এমু পাখি ছাড়া উড়তে পারে না, এমন একটা পাখির নাম উট পাখি হবে, পেঙ্গুইন হবে, ঠিক আছে? এগুলো সব নাম তুমি মিনিমাম দুটো পাখির নাম মনে রেখো। এখানে একটা চেয়েছি, অন্তত দুটো পাখির নাম মনে রেখো। স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়, এটা একটু আবার রিপিট করে ফেলেছি আমি, একই প্রশ্ন। নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশগুলো খুঁজে নিয়ে লেখো। এরকম প্রশ্ন তোমাকে দেবে। আমি এখানে উদাহরণ কিন্তু দিইনি, সেই জন্য যে এখানে এই দুটো উদাহরণ দিচ্ছি। দেখো আমি 5 নম্বর 6 নম্বর করেছি এই দুটো উদাহরণ। বলছে স্কুলের সামনে ধান খেতে রোয়া, ধান সবে মাথা চাড়া দিয়ে উঠেছে। এখানে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা? ওই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, এটার উদ্দেশ্য কোনটা আর বিধেয় কোনটা? ঠিক এরকম আরো অনেক বাক্য দিতে পারে, যেগুলো তোমাদের কবিতা থেকে বা কবিতার বাইরে, কবিতা বলছি গল্প থেকে বা অন্য কোনো টপিক থেকেও কিন্তু এই ধরনের উদ্দেশ্য বিধেয় নির্ভর কিন্তু একটা প্রশ্ন তুমি পেতে পারো। একটা কথা মাথায় রাখবে, তোমাদের প্রত্যেকটা টেক্সটের পরে কিন্তু কিছু কিছু করে অর্থ মানে শব্দার্থ দেওয়া আছে, ওই শব্দার্থগুলো একটু দেখে যেও। আর দ্বিতীয়ত এই ব্যাকরণ পার্টগুলো যেগুলো বলছি, বিশেষ করে ধরো উদ্দেশ্য বিধেয় বা ধরো সন্ধি বিচ্ছেদ, এরকম যে গুলো আছে, যেগুলো তোমাদের গল্প বা কবিতার পরে অনুশীলনীতে হাতে কলমে অংশে আছে, সেইগুলো একটু ভালো করে দেখে যেও। কারণ সব স্কুলে দেয় না, যেহেতু এবারে আমাদের বললাম 30 নম্বরের প্রশ্ন হতে পারে, তাহলে 30 নম্বরে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন অ্যাড হতে পারে, যেগুলো এর আগে আমাদের বিভিন্ন বুকসগুলোতে আমরা দেখেছি। সেই ধরনের প্রশ্ন ছাড়াও কিন্তু আরো অনেক এক্সট্রা প্রশ্ন অ্যাড হতে পারে। সেক্ষেত্রে ব্যাকরণের পাঠ থেকে কিন্তু একটা বেশি আসার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু একটু ব্যাকরণটা ভালো করে আমাদের দেখতে হবে। তবে একটা কথা তোমাদের কথা দিতে পারি আমি, যে তোমাদের যে বুকস আছে সেই বইয়ের মধ্যে যে হাতে কলমে অংশগুলো আছে, এর বাইরে সাধারণত কোনো প্রশ্ন হবে না। তবে হ্যাঁ, ব্যাকরণ বইয়ে যে টপিকগুলো তোমাদের পরীক্ষা হবে সেই টপিকের যে হাতে কলমে সেটা একটু দেখে নিও, উইথ সংজ্ঞাগুলো একটু দেখে নিও। কারণ যদি টেক্সট বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন দিয়েও থাকে, সেটা সাধারণত ওই সংজ্ঞা দিলেও দিতে পারে, এর বাইরে কিন্তু সাধারণত দেয় না। তো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। নেক্সট হলো আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত। যারা আমাদের অনলাইনে পড়ো তারা তোমরা অবশ্যই জানো। আমি একদিন এই একটা ক্লাসে এটা ছবি দেখিয়ে বুঝিয়েছিলাম যে আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত। এখানে বিশেষ কিছু ইনফরমেশন তোমাদের প্রোভাইড করেছিলাম। বিভীষণ দাস কবি পাখি দেখার সতর্ক, এটা কিন্তু অনেকবার এসছে। ভিভিআই ভেরি এগুলো তো ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা ভিভিআই। শঙ্কর স্কুলের জানলা দিয়ে বাইরে কোন পাখিকে উড়তে দেখেছিল?
এটা একটা শর্ট প্রশ্ন দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায়, তার ডিম পাড়া রীতি ইত্যাদি, অর্থাৎ এমু পাখি সম্পর্কে এটা টিকা হিসাবেও শুধু দিতে পারে এমু পাখি, সেক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা কথা মাথায় রেখো, এমু পাখি ছাড়াই যে একটা প্রশ্ন, এমু পাখি ছাড়া উড়তে পারে না এমন একটা যেমন উদাহরণ চেয়েছে, ঠিক এরকম এই যে বিভীষণ দাস সম্পর্কে যেটা বলা হয়েছে, এইখানে একটা শর্ট প্রশ্ন আছে যে স্কুলে প্রকৃতি বিজ্ঞানের শিক্ষকের নাম কি, স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষকের নাম কি, তখন কিন্তু এই বিভীষণ মাস্টারমশাইয়ের নামটা কিন্তু অবশ্যই বলতে হবে। তো এটাও আসতে পারে। আরটা হলো বাতাসের রং কি ছিল, ঠিক আছে, কার, শঙ্কর সেনাপতি বা সেনাপতি শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি ছিল। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এখানে কিন্তু লিখে দেই না, আমি কিন্তু দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট হিসাবে বললাম, কিন্তু এখানে দেওয়া নেই। একটা যে বাতাসের রং কি, আর একটা বললাম প্রকৃতি বিজ্ঞানের শিক্ষকের নাম কি। এই দুটো প্রশ্ন কিন্তু আলাদা করে লিখে নিও খাতাতে, ওকে। নেক্সট, শঙ্কর সেনাপতি থেকে যে বড় প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে কিছু কিছু আছে, ব্যাকরণ পাঠটা আমি এখানে অ্যাড করেছি। সেখানে হচ্ছে এমু পাখির বর্ণনা, তাদের ডিম পাড়া থেকে শুরু করে অন্যান্য, এটা পাগলা হওয়া ঢেউয়ের উঠতে যে সে জায়গায় ঘোল দিঘির থেকে ওপর থেকে যেমন যখন লাফ দিত, যে স্বপ্নে যেটা দেখতো তার ছবি, এইগুলো একটু দেখে নিও। তা ভাবতে পারেনি শঙ্কর কি ভাবতে পারেনি, এই লাইনটা অনেকবার এসেছে, তো এটা একটু দেখে রেখো, ঠিক আছে। চমকে উঠলো ছেলেটি, প্রসঙ্গটি কি, উদ্দেশ্য তাৎপর্য, এটা একবার প্রথমে যখন শঙ্করকে ডেকেছিল সেই সময়কার কথা। আর সন্ধি বিচ্ছেদ করো ব্যাকরণ থেকে বঙ্গোপসাগর। আচ্ছা, এইখানে আমি দুটো জিনিস বলবো, বঙ্গোপসাগর, বঙ্গযুক্ত উপসাগর এভাবে বলতে পারো, ঠিক আছে। আর যদি এরকম আরো একটা উদাহরণ তোমাদের বইয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু একটা মাথা রাখো, বঙ্গযুক্ত উপসাগর এটা ছিল, আর এটা একটা উপসাগর। দেখো, আমি এটা বলবো বঙ্গযুক্ত উপসাগর, বঙ্গোপসাগর। আবার এটা না, তুমি এটাও দিতে পারো, বঙ্গযুক্ত উপযুক্ত সাগর। তো এভাবেও দিতে পারো, ঠিক আছে, দুটোই ঠিক, কিন্তু কোনোটাই ছাড়া কিন্তু কাটতে পারবে না। প্রথমেরটাও কাটতে পারবে না, বঙ্গযুক্ত উপসাগর, এটাও কাটতে পারবেন না। আর পরেরটা একেবারে ঠিক, বঙ্গযুক্ত উপযুক্ত সাগর, ওকে। নেক্সট আসি আমরা। এরপর যে রচনাধর্মী যে প্রশ্নগুলো আছে তার মধ্যে আমাকে বলতে হবে স্বপ্নে কি কি দেখেছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শঙ্করের স্বপ্নে কি কি চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠলো, কখন গর্বে ফুলে উঠেছিল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় কথা হলো গিয়ে কি না, এই যে একের দাগের প্রশ্নটা, আকন্দবাড়ি স্কুলে প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে উদ্ভূত পরিস্থিতি, যে যখন যে প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ বাবু যখন ডেকেছিলেন কাকে, শঙ্করকে, সেই সময়কার যে আমরা বিষয়টা আলোচনা হয়েছে গল্পে, আমরা সেটা একটু আলোচনা করতে হবে, ঠিক আছে। আর এই প্রশ্নটা এর আগেও দিয়েছি, যে পাখি দেখার সময় কি পথ অবলম্বন করতে বলেছিল সেইটা, এটা কিভাবে বাগানে চলতে চলতে, এটা ওই একই প্রশ্ন, ঠিক আছে, কিন্তু ঘুরিয়ে দিতে পারে, বড় হলে তখন একটু ঘুরিয়ে লিখতে হবে, তাই জন্য আমি দিয়ে রেখেছি। নেক্সট আসছি পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতলী। পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতলী, এটা একটা ছোট্ট কবিতা, 8 লাইনের একটা ছোট্ট কবিতা, যেখানে আমাদের পাইন এবং পাম ট্রি এই দুটো বিষয় নিয়ে, দুটো আলাদা আলাদা আবহাওয়াতে দুটো আলাদা আলাদা বিষয়কে নিয়ে তুলে ধরা হয়েছে। যেখানে পাইন পাম ট্রির স্বপ্ন দেখছে, সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। তবে একটা কথা মাথায় রেখো, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আছে, যে কিসের চাদর মোড়া আছে, কার স্বপ্ন দেখে, ইত্যাদি ইত্যাদি, এরকম প্রশ্ন দেখে নিই একটু। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, এটাও অংশ দিয়েছে। উত্তরে পাহাড়টি কেমন, ওই যে মাথা ন্যাড়া ইত্যাদি। আবার হচ্ছে গিয়ে কি, সেই দেশে যথা প্রভাতে সূর্য ওঠে, সেই দেশ বলতে কোথায়, সে মরুভূমি অঞ্চলের কথা বলা হয়েছিল। কার কথা বলা হয়েছে, এখানে পাম ট্রির কথা বলা হয়েছিল। তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, কার বুক বেদনায় ভরা, তার আবাসস্থল কোথায় ইত্যাদি। এই প্রশ্নটা একটু দেখে রেখো, এটা হচ্ছে সেই পাম ট্রির কথা বলা হয়েছে। পাইন দাঁড়িয়ে আকাশের নয়নতলী কবিতাতে কে অনুবাদ করেছেন, অর্থাৎ অনুবাদকের নাম কি, অর্থাৎ বাংলাতে কে লিখেছেন। একই রকম ভাবে এখানে একটা জিনিস প্রশ্ন মনে রাখতে হবে, আসল কবির নাম কি, আসল কবির নাম কি, এটাও যেমন মনে রাখতে হবে। তার সঙ্গে এই যে প্রশ্ন, যে অনুবাদ কে করেছে, এটাও কিন্তু একটু মনে রাখতে হবে। পাইন কোথায় দাঁড়িয়ে আছে, পাইন হচ্ছে পর্বতের গায়ে দাঁড়িয়ে আছে। সমগ্র কবিতায় যে বিশেষণগুলো, শুধুমাত্র বিশেষণগুলো যেগুলো তুলে ধরা হয়েছে, সেই বিশেষণগুলো আমাদের কি করতে হবে না,
এখানে উল্লেখ করতে হবে। বিশেষণ বলতে কোনটা বোঝায় না, বিশেষ্য অর্থাৎ যে নাম বোঝাচ্ছি আমরা তার দোষ গুণ অবস্থা ইত্যাদি বলতে যে আমরা পদগুলো ব্যবহার করি তাকে আমরা বলি বিশেষণ। সেই বিশেষণ পদগুলো এখানে তুলে ধরতে বলা হয়েছে। এখানে যে প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসেবে আসতে পারে বা 2 নম্বর প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলো এরকম, পাইন গাছের মুখ বেদনায় ভরা কেন, এটা অলরেডি আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি না, সমগ্র কবিতায় এই যে 3 নম্বর প্রশ্ন আছে, যেন বরফের রূপালী কাপড় পরে পরে, এটা একটু ইনভার্টে কমা হবে, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো এটা। আর কবির সম্পর্কে তারাই করো যাদের স্কুলগুলোতে বলে দিয়েছে যে ধরো আমি এরকম কিন্তু প্রশ্ন দিতে পারি, বা যে স্কুলে এর আগে এরকম প্রশ্ন এসেছে যেখানে ধরো কবি পরিচিতি থেকে প্রশ্ন দিয়েছে, সেই সকল ক্ষেত্রে কিন্তু তারাই কিন্তু এই কবি পরিচিতি পাঠগুলো থেকে প্রশ্ন করে রেখো। সেটা এই কবিতা হোক বা অন্য কোনো গল্প হোক, অন্য কোনো কবিতা হোক, যেখানেই হোক না কেন। বরফের দেশে পাইন গাছে মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন, এটাও খুব ইম্পর্টেন্ট। তাই ইম্পর্টেন্ট কোনটা কোনটা বললাম, এটা 1 নম্বর বললাম, এটা 2 নম্বর বললাম, আর এটা এই 3টে কিন্তু আমরা বললাম। এই 3টে বড় প্রশ্ন কিন্তু একটু ভালো করে দেখে রেখো। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে কি, এই প্রশ্নটা পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতা অবলম্বনে পাইন ও পাম গাছের পরিচয় দাও, এটা একটা যেমন ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে চিত্র বা ছবি ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো। তবে একটা কথা আমাকে যদি জিজ্ঞেস করো, আমি দুটো প্রশ্ন দিয়ে রেখেছি ঠিকই, কিন্তু পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি এই টপিক থেকে সহজে খুব একটা বড় প্রশ্ন দেয় না। 2 নম্বরের প্রশ্ন দিতে পারে, 1 নম্বরের প্রশ্ন দিতে পারে, শূন্যস্থান পূরণ দিতে পারে, কিন্তু সহজে এখান থেকে আমার যেটুকু মনে হয় বড় প্রশ্ন দেয় না। তবুও আমরা দিয়ে রেখেছি এখানে, যদি কেন গোটা ওয়েস্ট বেঙ্গলে বহু স্কুল, প্রায় 4-5 হাজার স্কুলের বিভিন্ন 4-5 হাজার টিচার উইথ প্লাস ডবল করে দাও, প্রায় এতজন টিচার তারা কিভাবে প্রশ্ন করবে, আমার পক্ষে একার পক্ষে তো সেভাবে জানা সম্ভব নয়। তাই আমরা একটা অনুমান করেছি যদি দিয়ে থাকে, দেবে না, কিন্তু যদি দিয়ে থাকে তাহলে কি ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে, তো সেই হিসাবে দুটো প্রশ্ন আমি দিয়ে রেখেছি। মন ভালো করা এই পার্টটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে কি এখানে একটা মাছরাঙাকে একটাকে নির্ভর করে একটা কবিতা রচনা করা হয়েছে। সেই মাছরাঙার সম্পর্কে এখানে আমরা কিছুটা পাবো। তবে হ্যাঁ, এর সব থেকে ইম্পর্টেন্ট একটি বড় প্রশ্ন আছে যেটা অনেকবার এসেছে, আমি আশা করি এবারেও হয়তো সেটা দিতে পারে বিভিন্ন স্কুলে, সেটা একটু মাথায় রাখতে হবে। তো তার আগে এগুলো আমরা আলোচনা করে নিই। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, অবশ্যই একটু আগে নামটা বললাম আমি, মাছরাঙা। মন ভালো করা নীল নীলান্তর এমন একাধিক শব্দ বন্ধ তৈরি করো। আচ্ছা, নীল নীলান্তর মানে নীল নীলান্ত এরকম, এই যে শব্দ বন্ধনটা নীল নীলান্তর, এরকম অন্যান্য একটা শব্দবন্ধ 2-3টে মনে রাখার চেষ্টা করো। কেন ওর রং খর ও শান্ত, আচ্ছা ওর বলতে কার কথা না, এটা হচ্ছে সেই মাছরাঙাটির কথা বলা হয়েছে। নেক্সট, মন ভালো করা কবিতাটি কয়েকটি প্রশ্নবোধক বাক্য, মানে প্রশ্ন করা বোঝাচ্ছে, ও কেন এত সুন্দর, ওই রংটা কেন এরকম, এই যে প্রশ্নগুলো আছে ওই রকম কয়েকটা প্রশ্ন তোমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। মন ভালো করা কবিতাটির উল্লিখিত রংগুলো, বিভিন্ন যে রঙের নাম পাওয়া যায় সেই রঙগুলোর নাম মনে রাখবে, তার সঙ্গে কটা রং বলেছে সেগুলো কিন্তু মনে রাখবেন, রঙগুলোর সংখ্যা প্লাস নাম, কি কি নাম। আচ্ছা, এই হলো মূল শব্দ। রোদ্দুর, গা, রোদ্দুর গাত্র থেকে গা, এই যে এটা অনেকবার এসেছে, গা শব্দটার আসল অর্থ বা মূল শব্দ অর্থ এটা কিন্তু অনেকবার এসেছে, গাত্র থেকে গা। বিপরীত শব্দ হর্ষ খর শান্ত, তবে একটা কথা মাথায় রেখো, এই হর্ষ আর খর আর শান্ত যে কোনো একটা অবশ্যই দেবে, এবং এখান থেকে তোমাকে বাক্য রচনা করতে হবে। যে বিপরীত শব্দ তৈরি করলে সেই বিপরীত শব্দটা দিয়ে তোমাকে কিন্তু কি করতে হবে, বাক্য রচনা করতে হবে। এই হর্ষ খর বা শান্ত দিয়ে নয়, কিন্তু আগে এই হর্ষ বা ধর শান্ত, শান্তর বিপরীত কি, অশান্ত, তার সেই অশান্ত শব্দ দিয়ে তোমাকে কি করতে হবে, বাক্য রচনা করতে হবে। খর বা হ্রস্ব বা শান্ত দিয়ে কিন্তু বাক্য রচনা নয়, এই ভুলটা তোমরা অনেকেই করো, এবারে কিন্তু এই ভুলটা করতে যেও না। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হলো গিয়ে কি, মন ভালো করা কবিতার মাধ্যমে কবি কি মানে বলতে চেয়েছেন এটা। আর হচ্ছে লাল হরিদ্রা সবুজ আভ, এর মধ্যে এই উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো। আর হর্ষ দীর্ঘ নীল নীলান্ত উৎস সহ ব্যাখ্যা করো। এগুলো ছোট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। সব থেকে মেন হচ্ছে গিয়ে কি এই দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের ফার্স্ট কোশ্চেনটা অনেকবার এসেছে কি, মন ভালো করা কবিতাটির মধ্যে যে দৃশ্য ফুটে উঠেছে, প্রকৃতির দৃশ্য বলতে প্রকৃতির যে দৃশ্য ফুটে উঠেছে তা আলোচনা
করো। এই প্রশ্নটা কিন্তু এর আগের বারেও কিন্তু বহু স্কুলে দিয়েছিল, সেক্ষেত্রে 3 নাম্বার এসেছিল। তবে এবারে 3 নাম্বারও দিতে পারে, 5 নাম্বারও দিতে পারে এই প্রশ্নটা। আর গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবি কল্পনায় প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও, এটা খুব একটা দেয় না, তবে দিলেও দিতে পারে। কিন্তু প্রথম প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে এর আগেও দিয়েছে, আমি আবারও বলছি 3 নাম্বারের প্রশ্ন হিসেবে দিয়েছিল, এবারে কিন্তু এটা 3ও আসতে পারে, আবার বড় প্রশ্ন হিসেবেও কিন্তু অর্থাৎ 5 নাম্বারের কিন্তু আসতে পারে। কেন আমি বললাম, তোমাদের আগে 15 নাম্বারের পরীক্ষা হতো, এবার কিন্তু সেই পরীক্ষাটা 15 নয়, প্রায় 30 নাম্বারের প্রশ্নের পরীক্ষা হবে। হয়তো তোমরা অনেকেই জেনে গিয়েছো, না জেনে থাকলে আমাদের কাছ থেকে জেনে নাও যে হ্যাঁ, আমাদের কিন্তু 15 নাম্বারের পরিবর্তে আমাদের 30 নাম্বারের পরীক্ষা হবে। আর 30 নাম্বার যখন প্রশ্ন আসছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বড় প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা কিন্তু বাড়তে পারে। বড় প্রশ্ন ছিল না, সেক্ষেত্রে 5 নাম্বার একটা বড় প্রশ্ন দিতেই পারে। আগে দুটো কি একটা 3 নাম্বারের প্রশ্ন লিখতে হতো, সেক্ষেত্রে 3টে হতে পারে 3 নাম্বারের প্রশ্ন, বাকিগুলো এমসিকিউ এসএকিউতে দিতে পারে। তো এইভাবে কিন্তু প্রশ্নপত্র তোমাদের আসতে চলেছে, একটু চেঞ্জ হবে প্যাটার্নটা। এখনো পর্যন্ত কোনো স্কুলে সেভাবে আসেনি প্যাটার্নটা, কিভাবে আসতে পারে বা কিভাবে হতে পারে প্রশ্নটা। এলে আমরা অবশ্যই আবার তোমাদের সামনে আসব, কিন্তু মাথায় রেখো যে তোমাদের কিন্তু এবারে প্রশ্নের পরীক্ষা 15 নাম্বারের পরিবর্তে 30 নাম্বার হবে, সব সাবজেক্টেরই প্রায়। ওকে, নেক্সট আসছি পশু পাখির কথা। এখানে একই রকম পশু পাখি, যে আমাদের মতো পশু পাখিরা কথা বলতে পারে, তাদের যে ভাষা আছে, তাদের যে মনের ভাব প্রকাশ করতে চায় তারা, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে পাবো। তো এখানে আমরা জীব জীবান্ত কিভাবে মনের ভাব প্রকাশ করে, পশু পাখির শব্দ আওয়াজ করে কেন, কাস্টম সাহেব কিভাবে বন্য পশু আক্রমণ থেকে নিজেকে রক্ষা, এটা কিন্তু অনেকবার এসেছে ভিভিআই, এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আসবেই। কাস্টম সাহেব কত বছরের জন্য, এটাও আসতে পারে, এটা শর্ট কোশ্চেন এমসিকিউ আর এসএকিউ আসতে পারে। ভাষার প্রয়োজন কেন, এটাও অনেকবার এসেছে অনেক স্কুলে। সব থেকে বড় কথা, এই যে বাচ্য রূপান্তর, অর্থাৎ বাচ্য রূপান্তর, এটা বলো পদ পরিবর্তন বা বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করা বা বিশেষণ থেকে বিশেষ্যতে পরিবর্তন করা, এটা কিন্তু এখান থেকে বিশেষ করে মন, এটা মুখ, এটা চালাক, আর হচ্ছে গিয়ে কি লোভ, এই কটা কিন্তু খুব, সবগুলোই করবে কিন্তু এইগুলো যেন না ভুলে যাও। আর জন্তু, এগুলো কিন্তু মনে রেখো, কারণ এইগুলো কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। তোমাদের পরীক্ষার পর কিন্তু একবার আমার কথা হলো মনে পড়বে যে হ্যাঁ স্যার বলেছিল, আমি করে যাইনি, যদি না করে যাও। তবে এখন থেকে করে একটা একটা করে করতে থাকো, তাহলে কিন্তু পরীক্ষার টাইমে কিন্তু তোমাদের এমন একটাও চাপ বলে মনে হবে না। পশু পাখির ভাষা থেকে যে বড় প্রশ্নটা আসে, সেটা হচ্ছে গিয়ে কি এই ওপরে, তাই তারা স্বভাবত নীরব। কাদের কথা বলা হয়েছে, এটা সে ভাল্লুকদের সম্পর্কে বলা হয়েছিল। ওরা তো মানুষের জাত ভাই, এটা অনেকবার এসেছে, ভিভিআই অনেকবার এসেছে। কাদেরকে মানুষের জাত ভাই বলা হয়েছে, কেন বলা হয়েছে ইত্যাদি, তাদের মধ্যে পার্থক্য। শিম্পাঞ্জি আর ওরাংওটাং, ওদের মধ্যে মানুষের মিল কি, হিংস্র পশুদের সঙ্গে কিভাবে ভাব জমাতে হয় ইত্যাদি, এই প্রশ্নগুলো। আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে, মানে কি আমাদেরকে বাঁচিয়েছিল, এটাও একটু দেখে রেখো, একটু ঘুরিয়ে প্রশ্ন দেয়। এই লাইনটাই স্পেসিফিক দেবে তা নয়, এর আগের বা পরের লাইন দিয়েও কিন্তু এই প্রশ্নটা অনেক সময় দিয়েছে, তবে এই লাইনটা থেকে সবসময় দেয়নি। কিন্তু আমি কিন্তু এবারে দিয়েছি, কারণ আগের বারে যেহেতু দেয়নি, সেভাবে এই লাইনটা হয়তো এবার দিতে পারে, এই হিসাবে দিয়েছি। কিন্তু এই প্রশ্নটা স্পেসিফিক্যালি, এই প্রশ্নের যে অ্যান্সারটা, এটা এরপরে আর 2-3টে লাইন আছে, সেইখান থেকে কিন্তু দিয়ে থাকে, এটা একটু দেখে রেখো। তবে হ্যাঁ, টেক্সটগুলো বা গল্পগুলো, মানে গল্প বা কবিতাগুলো বা প্রবন্ধগুলো একটু ভালো করে পড়বে, যেন একটু মুখস্থর মতো হয়। বিশেষ করে কবিতাগুলো পারলে তো মুখস্থ করতে পারলে তো খুব ভালো হয়। এখান থেকে বড় প্রশ্ন হিসাবে আসবে এই 2 নম্বরের প্রশ্নটা, বিষয়বস্তু সবাই একটু পড়লে বুঝতে পারবো। কিন্তু এই যে পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে, বক্তাকে তার এমন বলার কারণ কি, তিনি কেন কি বা কিভাবে এই বিষয়ে অনুধাবিত হয়েছিলেন বা এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন, তা আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। লাস্ট যে আমরা টপিকটা পাই, ঘাস ফড়িং। এখানে একটা ঘাস ফড়িং এর সঙ্গে কবির যে পরিচিতি হয়েছিল, তাদের যে মিল, তাদের যে বন্ধুত্ব, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। ঘাস ফড়িংয়ে কবির আলাপ হয়েছিল কবে, কোথায় আলাপ হয়েছিল, কার সঙ্গে আলাপ হয়েছিল ইত্যাদি এটা। আর কবিতায় কখন কার সঙ্গে আত্মীয়তা স্থাপন হয়েছিল এটা। কবিতায় ঘাসফড়িং কিভাবে কত খেলা দেখিয়েছিল সেটা লিখতে হবে। মোটামুটি এখানে খুব ছোট কবিতা হলেও 11-12 লাইনের কবিতা মেবি। তো এটা যদি কবিতা ছোট হলেও কিন্তু আমি একটা কথা বলবো, এটা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে, শর্ট প্রশ্নও আসে, লং প্রশ্নও কিন্তু আসে।
কবিকে দেখতে দেখে তার নতুন আত্মীয় কি করেছিল। আচ্ছা, এর আগে একটা প্রশ্ন, এই প্রশ্নটাও দেখে যেও, এই যে তার দরজায় রঙের কি প্রকাশ ঘটেছিল, সবুজে ঢেকে গিয়েছিল, সেটা একটু তুলে ধরতে হবে। কার সঙ্গে কবির নতুন আত্মীয়তা তৈরি হয়েছিল, সেটা অবশ্যই আমরা জানি, কবিতার নাম যেহেতু ঘাসফড়িং এর সঙ্গে তার নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল। কবি কখন তার বন্ধুকে এই যে প্রতিশ্রুতিটা, কি প্রতিশ্রুতি দিয়েছিল সেটা এবং কেন দিয়েছিল সেটা একটু লিখতে হবে। আচ্ছা, আবার শব্দটির তাৎপর্য কি, মানে আবার কেন বলেছে সে আবার, মানে এই আবার ঝিরিঝিরি বৃষ্টি, মানে কেন আবার কথাটা বলে, আগে একটা বৃষ্টি থেমেছে তখন সে গিয়েছিল, তখন সেই ঘাসফড়িংয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, তারপরে আবার বৃষ্টি, সেই অর্থে এই কথাটা বলা হয়েছে। আর লাস্ট এই 3 নম্বরটা কিন্তু ভেরি করবে। আর বলে এলাম আবারও আসবো, কবির এমন মনোভাবের কারণ কি, তিনি আবার ফিরে আসতে চেয়েছিলেন, আলোচনা করো। এইগুলো কিন্তু একটু ভালো করে রেখো। রচনাধর্মী প্রশ্ন থেকে আমি খুব একটা এখান থেকে আসবে এমনটা বলবো না, তবে হ্যাঁ যেগুলো আসতে পারে, কারণ এবারে প্রথম তোমাদের 5 নম্বরের প্রশ্ন যেহেতু অ্যাড হচ্ছে, আমি রিস্ক নিইনি তোমাদের জন্য, কারণ তোমরা হয়তো ভাববে স্যার আমাকে প্রশ্ন দেয়নি, করতে হবে না, সেই জন্য আমি চেয়েছি যে কিছু দেখে যাক অন্তত পক্ষে, যেগুলো আসতে পারে, মানে স্যারা দিলেও দিতে পারে এরকম প্রশ্ন হিসাবে বড় প্রশ্নগুলো আমি অ্যাড করেছি। কারণ যেহেতু এখনো পর্যন্ত কোনো কোশ্চেন প্যাটার্ন আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি, তাই আমি তোমাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাই বড় প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে গিয়ে কি না, এই যে আমি কথা দিয়ে এসেছি, এমন প্রসঙ্গ সহ আলোচনা, এই যে আমি বললাম না, এই প্রশ্নটার একই রকম অ্যান্সার কিন্তু এই ক্ষেত্রে আসবে। আর প্রকৃতির প্রতি ভালোবাসা নিবিড় টান কিভাবে কবিতায় ধরা পড়েছে, ঘাসফড়িং কবিতা, সেটা আলোচনা করো। আর মূল বক্তব্য মানে সারাংশটা পড়লে এখানে তোমাদের হয়ে যাবে। তো মোটামুটি এইগুলো ছিল আমাদের মেন পার্ট। এর পরেরটা আছে কুমুরে পোকা বাসাবাড়ি। সেখানে কুমুরে পোকা থেকে অনেক রকমের প্রশ্ন হতে পারে, তাদের দেখতে কি রকম ইত্যাদি ইত্যাদি। এখান থেকে বহু প্রশ্ন, যারা অনলাইনে ক্লাস করছো তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা একটু দেখে নিও আমার স্টাডি মেটেরিয়ালগুলো, কারণ স্টাডি মেটেরিয়াল অলরেডি আমি দিয়ে রেখেছি, উইথ আমাদের রেকর্ডেড যে ক্লাস ছিল সেখানেও আমি বলে রেখেছিলাম, তোমরা একটু দেখে নিও, কারণ এগুলো অলরেডি দেওয়া আছে। তারপরেও বলবো যে লাইভ ক্লাস যখন তোমরা করবে তখনও একবার জেনে নাও, যারা এখনো এনরোল করোনি তোমরা পারলে এনরোল করো। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা চাও আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের অনলাইন ক্লাসে, অনলাইন ব্যাচে, তাহলে তোমরা তোমাদের সময় মতো, সেটা মর্নিং হতে পারে, সেটা ইভিনিং হতে পারে, যে কোনো ব্যাচে সকাল এবং বিকেল উভয় ব্যাচেই আমাদের ক্লাস চলছে, তোমরা পারলে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। যে কোনোভাবে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ বা আমাদের পুরো ইয়ারের জন্য যে কোনো প্যাকেজে তোমরা কিন্তু এনরোল করতে পারো। সমস্ত কিছু ক্লাস থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু কিন্তু এখান থেকে প্রোভাইড করা হবে। এবং প্রিভিয়াস যে সকল স্টুডেন্টরা এর আগে ক্লাস করেছে তাদের ফিডব্যাকও তোমরা আমাদের অ্যাপসে বা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। আমাদের ফেসবুক পেজও আছে, সেখানেও তোমরা ভিজিট করতে পারো, সেখানেও আমাদের সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, সেখানেও তোমরা দেখে নিতে পারো, বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.target89.com। তো এখানে যেটা আছে আমাদের যে মাকড়সা দেখতে কুমুরে পোকা কি করে মাকড়সা দেখলেই। আর এখানে বিশেষ্য থেকে পদ পরিবর্তন আমি বারবার দিচ্ছি এই কারণে, কারণ পদ পরিবর্তন এবারে কিন্তু প্রতিবারেই দিয়ে থাকে, তাই পদ পরিবর্তন কিছু জায়গা যে জায়গা থেকে দিয়ে থাকে সেইগুলোই বেসিক্যালি দিয়েছি। ওকে, তো এটাও দেখে নিও। এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে বাসা করার কোনো খোঁজ খবর নেয়, কিভাবে খোঁজ খবর নেয় এটা একটা ভালো করে দেখে রেখো। তাকে ছুটে গিয়ে তাড়া করে কাকে, কে কেন তাড়া করে, কোন আচরণের মধ্য দিয়ে কুমুরে পোকাকে সংস্কারের পরিচয় পাওয়া যায়, এইটা একটু ভালো করে দেখো। আর এই যে ইম্পর্টেন্ট প্রশ্নটা, কুমুরে পোকা খাদ্য সঞ্চয়ের করতে যে পিটা, আর পোকা বাসা বানানোর পর কেন খাদ্য বা খাওয়ার জমা রাখে, এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিও। তোমাদের যে মূল টপিকগুলো পরীক্ষা হবে সেই টপিকগুলো থেকে কিন্তু আমি এগুলো আলোচনা করে দিলাম। ব্যাকরণ পাঠটা বাকি থাকলেও, ব্যাকরণ পাঠটা যদি কারো প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে কল করো, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেব। আর হ্যাঁ, যদি কোনো রকম এছাড়াও অন্য কোনো টপিক তোমাদের পরীক্ষা হয়ে থাকে, বা ধরো তোমরা জানতে চাও স্যার কোন টপিকের আমাদের পরীক্ষা হবে, আমাদের স্কুলে এখনো পর্যন্ত জানায়নি যে কোন টপিকের পরীক্ষা হবে, আমাদের মধ্যশিক্ষা পর্ষদ কোন টপিকের পরীক্ষা নেবে বলে জানিয়েছে, বা কি ধরনের কি বলেছে, যদি
তাও জানতে চাও, তাহলেও কিন্তু তোমরা আমাদের নাম্বারে, যেসব নাম্বারগুলো অলরেডি আমি আগে জানিয়েছি সেই নাম্বারগুলো কল করতে পারো, ওয়েবসাইট ভিজিট করতে পারো ইত্যাদি। সেখানে সমস্ত কিছুগুলো আমরা জানিয়ে রেখেছি, বা তোমরা কল করলেও আমরা সেখানে আমাদের যারা যে সকল ম্যাডামরা বা স্যাররা তোমাদের সঙ্গে কথা বলার জন্য, তারা তোমার সঙ্গে কথা বলে নেবে। তবে হ্যাঁ, যদি তোমরা চাও আমাদের সঙ্গে যুক্ত হতে, তাহলে অবশ্যই আমাদের কল করো আর এনরোল করো। টার্গেট 89-এ, টার্গেট 89 পড়া মানেই সাকসেস। চলো টাটা, বাই বাই। পরে আবার দেখা হবে। ব্যাকরণের জন্য বা অন্য যে কোনো বিষয়ের জন্য আমাদেরকে কল করতে পারো, বা কমেন্টে জানাও কোন বিষয়টা, কোন প্রশ্ন তোমাদের দরকার। ওকে, বাই, টাটা।